আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনস্ট্যান্ট স্কুল অ্যাগেইন। আজকে আমাদের এসএসসি লাইভ ক্লাস, প্রায় 14 নাম্বার লাইভ ক্লাস আমাদের। সো আজকের ক্লাসটাতে আমরা মূলত কথা বলবো আমাদের পঞ্চম অধ্যায় এক চলক ও দ্বিচলক বিশিষ্ট সমীকরণের সমাধান 5.1 এবং 5.2 নিয়ে। তো এই দুইটা অধ্যায়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই অধ্যায়ের প্রথম পার্টটা আমি আমার বিগত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছি। সো আজকে দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা আমরা মোটামুটি 3টা ভাগে ভাগ করছি, আরেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এই পার্টে আমরা আজকে আলোচনা করব মূলত আমাদের দৈনন্দিন জীবনে সমীকরণের কি কি ব্যবহার হতে পারে ওইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা জানো যে আমাদের এই এসএসসি ম্যাথ লাইভ ক্লাসটা মূলত সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 7টার সময় আমরা আয়োজন করে থাকি। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের, যদি বলি, একটা ক্র্যাশ কোর্স চালু হয়েছে। ওই ক্র্যাশ কোর্সটা হচ্ছে মূলত তোমরা যারা পরীক্ষার্থী 2021 সালের এসএসসি তাদের জন্য। তাদের ব্যাপারে আমাদের একটা উদ্যোগ ছিল এরকম, আমরা তোমাদের যারা পরীক্ষা দিবা না তারা ওই ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারো। প্রতি শুক্রবার সন্ধ্যা 7টার সময় আমরা আসলে তোমাদের যে শর্ট কোর্সের সিলেবাসগুলো দেওয়া আছে এই সিলেবাসগুলো নিয়ে আমরা আলোচনা করি। ওইখানে সিলেবাসগুলোর অধ্যায়ে যে এমসিকিউ আর সিকিউগুলো নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করি বেসিক্যালি। তো তোমরা খুবই উপকৃত হবা যদি জয়েন করো। অলরেডি 2টা ক্লাস আমাদের শেষ হয়ে গেছে, সেট নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তোমরা যদি দেখতে চাও ক্লাসগুলো, আমাদের ইনস্ট্যান্ট স্কুলের যে ফেসবুক পেজটা আছে ওই পেজটা যদি নিচে স্ক্রল ডাউন করো তাহলে ভিডিওস গেলে পেয়ে যাবা। আর আরেকটা কথা হচ্ছে, এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমাদের নতুন ফিজিক্স টিচাররা জয়েন করবে। তোমাদের বুয়েটের এক ভাইয়া এবং রুয়েটের এক আপু, তোমাদের সাথে দেখা এই সপ্তাহের মধ্যেই হয়তো ক্লাসগুলো আমাদের শুরু হবে। তোমরা ইনস্ট্যান্ট স্কুলের আপডেট রাখবা, ইনশাল্লাহ তোমরা ক্লাসগুলো জয়েন করতে পারবা। আর কি কি ক্লাস আর কোন কোন বিষয়ের উপর ক্লাস হলে তোমাদের জন্য ভালো হয়, যারা বিজনেসের স্টুডেন্ট আছো, যারা আর্টসের স্টুডেন্ট আছো, তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ করে জানাতে পারো, কিংবা আমার এই লাইভের কমেন্ট বক্সেও আমাকে জানাতে পারো যে আর কি ধরনের ক্লাস হলে তোমাদের মোটামুটি তোমাদের উপকার হবে। যদি ধরো যে তোমার বলতে পারো যে অ্যাকাউন্টিং এর উপর ক্লাস যদি লাইভ ক্লাস নিত তাহলে হয়তো ভালো হইতো। তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমাদের সাধ্যমতো তোমাদের উপকার করার জন্য। আচ্ছা, এখন পর্যন্ত লাইভ ক্লাসটা যারা জয়েন করছো তারা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, খুব দ্রুত শেয়ার করে দাও। আমিও এখনো শেয়ার করিনি, আমি শেয়ার করে দিচ্ছি। আর যারা জয়েন করছো, কে কোথায় থেকে জয়েন করছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি একটু দেখতে চাই কে কোন জায়গা থেকে আমার লাইভ ক্লাসটা আজকে জয়েন করছো। আমি একটু শেয়ার করে দিই, তোমরাও শেয়ার করে দাও। তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই আমাদের এই লাইভ ক্লাসগুলো শেয়ার করবা। আসলে একটা কথা আছে না যে জ্ঞান বিতরণে জ্ঞান কমে না বাড়ে, এরকম একটা বিষয়। ধরো আজকের এই ক্লাসটা, ধরো যেই ম্যাথগুলো আমি করাবো, ধরো আজকে যদি এই ম্যাথগুলো তোমাদের করাই তাহলে আমি করতেছি জ্ঞান বিতরণ। আমি যদি জ্ঞান বিতরণ করি, খেয়াল করে দেখবা যে আমার এটা যদি মনে থাকতো 7 দিন এই অঙ্কগুলো, আমার হয়তো এখন মনে থাকবে 14 দিন। ব্যাপারটা হচ্ছে এরকম, প্র্যাকটিসের উপরে। তুমি যদি কাউকে নিজে শিখো তাহলে দেখবা কম মনে থাকে, কাউকে শিখাইলে দেখবা বেশি মনে থাকে। তো তোমরা চেষ্টা করবা, যদি কোনো অঙ্ক ধরো সমস্যা হচ্ছে, যদি কোনো অঙ্ক ধরো তোমার নিজের সমস্যা হচ্ছে তো, বা তুমি একবার বুঝে গেছো অঙ্কটা তোমার কাছে কঠিন লাগতেছে, তুমি তোমার আরেক বন্ধুকে যদি বুঝিয়ে দাও তাহলে দেখবা ওই বন্ধু খুব সহজেই, ওই বন্ধুকে বুঝাইলে ওই বন্ধুর উপকার হইলো, তোমার আরো বেশি করে মনে থাকলো। এটা হচ্ছে কথা। আচ্ছা, অনেকেই জয়েন করছো দেখতে পাইতেছি আমি। সাইমন শাহরিয়ার সিয়াম বলতেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রফিক ইসলাম হাই, হ্যালো, কেমন আছো তোমরা? শাহাদাত হোসেন শান্ত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছো এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ ময়মনসিংহ, শাহাদাত হোসেন শান্ত জয়েন করছো। আচ্ছা, রিকি মুনতাসির বলছো লাখ লাকসামপুর থেকে জয়েন করছো। সাজিদ ফাতেমি বলছে ভাই শেয়ার করলাম, ধন্যবাদ। ক্লাসটা শেয়ার করে দাও, যারাই দেখতেছো ক্লাসটাকে শেয়ার করে দাও। আর কে কোন জায়গা থেকে জয়েন করছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি একটু দেখতে চাই আমার লাইভ ক্লাসটা কে কোন জায়গা থেকে জয়েন করতেছো। মোটামুটি আমরা বিশ্বাস করি যে সারা বাংলাদেশ থেকে তোমরা আমাদের লাইভ ক্লাসগুলো দেখো। তো যদি উপকার হয়, যদি উপকার না হয়, দুইটা ক্ষেত্রেই ধরো কি কি ধরনের আপডেট আনা যেতে পারে আমাদের লাইভ ক্লাসগুলোতে, কিংবা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা ঠিক মতো, এগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তো আমরা শুরু করি। বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, আমরা শুরু করি। তো আমরা মূলত আজকে আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায়, আমাদের সমীকরণ নিয়ে, তাই না? সমীকরণ নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করছি। তো এই ক্লাসে আমরা মূলত
কথা বলবো আমাদের সমীকরণের কিছু বাস্তবিক প্রয়োগ নিয়ে। বাস্তবিক প্রয়োগগুলা কিরকম, ধরো তোমার বইয়েরই একটা ম্যাথ, তোমার বইয়ের 5.1-এর 16 নাম্বার যে অঙ্কটা, 16 নাম্বার অঙ্কটা কি বলছে আমি একটু তোমাদেরকে বলি, মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, কোনো একটা ভগ্নাংশ, যে কোনো একটা ভগ্নাংশ যদি আমি চিন্তা করি, একটা ভগ্নাংশের কিন্তু দুইটা পার্ট থাকে, উপরে থাকে লব, নিচে থাকে হর, তাই না? আচ্ছা, দুধের ক্ষেত্রে হয় উপরে স্বর থাকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা, হর থাকে নিচে, হর স্বর কাছাকাছি, জন্য মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা, তো এরকমই একটা অঙ্ক আমাদের বলছে 16 নম্বরে যে একটা প্রকৃত ভগ্নাংশের লব আর হরের অন্তর 1। আচ্ছা, তুমি যদি ধরো লবকে x ধরে নাও, আমরা ধরে অঙ্কগুলো করব, আর হরকে ধরো x+1 ধরো। আচ্ছা, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো, x বড় হবে নাকি x+1 বড় হবে? আচ্ছা, যদি এরকম ধরো, একটাকে x ধরো আর একটাকে x+1 ধরো, তাহলে x+1 থেকে যদি আমি x-টাকে বাদ দেই, ধরো বিয়োগ করি, অন্তর মানে হচ্ছে বিয়োগ, তাই না? বাদ দেই, দেখো x x কাটা চলে যাবে, শুধু থাকবে 1। তার মানে এদের বিয়োগফল বা অন্তরফল হচ্ছে 1। আমার প্রশ্নে এটাই বলছে যে একটা প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর হইতে হবে 1। এরকম একটা প্রকৃত ভগ্নাংশ বের করতে হবে। প্রকৃত বলছে, এটা মাথায় রাখতে হবে। প্রকৃত মানে কি? প্রকৃত মানে হচ্ছে উপরের যে মানটা, একটা ভগ্নাংশের উপরে একটা পার্ট থাকে, নিচে একটা পার্ট থাকে। উপরের যে মানটা, এই পার্টটা হবে ছোট, আর নিচের যে মানটা, এই পার্টটা হবে বড়। এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের জন্য কি হবে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো, আমি একটু দেখতে চাই কারা কারা লাইভটা এখনো পর্যন্ত জয়েন করছো। অনেকেই জয়েন করছো, যারা জয়েন করছো কে কোথা থেকে জয়েন করছো আমাকে একটু জানাও। 16 জন 17 জন দেখতেছো লাইভটা, কে কোথা থেকে জয়েন করছো আমাকে একটু জানাও, আমি একটু দেখতে চাই কে কোন জায়গা থেকে জয়েন করছো। আচ্ছা, তো আমি কি বলতেছিলাম, আমি বলতেছিলাম প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে উপরে কোনো একটা ছোট মান থাকবে, নিচে একটা বড় মান থাকবে। তাহলে অপ্রকৃত হবে এটার উল্টাটা। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কিরকম হবে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আর x আর x+1 এর ক্ষেত্রে বলছিলাম অবশ্যই x+1 বড়। কোন একটা সংখ্যা 1, তার থেকে 1 বেশি হবে অবশ্যই 2, তাহলে 2 তো বড় হবেই, এই জন্য x+1 এখানে বড়। আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের স্বাভাবিক যেই সেন্স, আমরা কি করি, বা আমরা কোনো একটা বড় সংখ্যা থেকে কোনো একটা ছোট সংখ্যা বিয়োগ করি। আমি কিন্তু এখানে সেম জিনিসটাই করছি। এটা যেহেতু একটা বড় সংখ্যা, এটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেখছি, বিয়োগফল বা অন্তরফল 1 আসে, তার মানে আমার ধরাটা ঠিক আছে। আচ্ছা, এখন তুমি বলতাম না, তুমি বলতে পারো যে না, আমি x+1 এর জায়গায় আমি x-1 ধরবো, ধরতেই পারো। যদি x-1 ধরতা তাহলে কি হইতো খেয়াল করে দেখো, তাহলে হয়তো x-1 থেকে তুমি যদি -1টা বিয়োগ, -x-টা বিয়োগ করো, তাহলে রেজাল্ট আসতো দেখতা যে x-1 -x, তাহলে আলটিমেটলি x x কাটা চলে যাইতো, আসতো -1। কিন্তু ওরা বলছে অন্তরফল হইতে হবে 1। অন্তরফল কি হইতে হবে? অন্তরফল হইতে হবে 1 +1, নট -1। এই জন্য এটা সম্ভব না। এখন তুমি বলতে পারো যে x-1 তো x থেকে ছোট হবে, তাহলে এটা থেকে না এটা বিয়োগ করবেন, এটা থেকে এটা কেন বিয়োগ করবেন? আচ্ছা, ধরলাম এটা আমার ভুল হয়েছে, তাহলে আমি এই বড়টা থেকে ছোটটা এখন বিয়োগ করি। বড়টা থেকে ছোট যদি আমি বিয়োগ করি, ধরো x - x +1, তাই না? তো আলটিমেটলি যেটা হবে খেয়াল করে দেখো, যেটা হবে সেটা হচ্ছে এখানে 1 হবে। তাহলে 1 যদি হয়, সরি, x - x, ও প্লাসে মাইনাসে -1, সরি এটাও হবে মাইনাস, তাহলে -1, তাহলে এটাও বিয়োগফল আসতেছে -1। যদি -1 হয়, কিন্তু আমাদের চাইছে +1 হইতে হবে, তাই না? তাহলে কোনোভাবেই হইতেছে না। তুমি বড়টাও +1 ধরতে পারতা, ধরো এটারে x না ধরে তুমি ধরতে পারতা না, এটা আমি x না ধরে আমি এটারে x+1 ধরবো, আর এটারে ধরবো x, তাও কিন্তু ধরতে পারতা, কিন্তু তা হবে না। হবে না এই কারণে আমাদের বলে দিছে যে ভগ্নাংশ হইতে হবে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের উপরে হর থাকে, উপরে কি হর থাকে? না, নিচে থাকে হর। হর থাকে বড়, লব থাকে ছোট, এই জন্য আমরা এভাবে ধরছি। আচ্ছা, তো অনেকেই কমেন্ট করছো, কমেন্টগুলো একটু পড়ে নেই। রফিক ইসলাম বলছো ভাইয়া হাদিস, আরবি, কোরআন ক্লাস লাগবে। আচ্ছা, আমাদের এটা মাথায় থাকলো। একজন লেখছে আই এম ফ্রম ইংল্যান্ড, তোমাকে ইংল্যান্ড থেকে স্বাগতম। আরেকজন লেখছো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বাংলা বুঝতেছো না, ব্যাপারটা প্যাথেটিক আসলে। রফিক ইসলাম বলছো যে লব বড় হর ছোট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, লব বড় হবে হর ছোট হবে, এক্স্যাক্টলি। আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বলছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশ কি জিনিস হবে, তোমরা বলছো যে লব বড় হবে হর ছোট হবে, তাই না? তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে উল্টাটা হয়। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা, যে আমার এইটা হবে ছোট, মানে উপরেরটা কি থাকে, লব হবে ছোট, হর হবে বড়। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হবে উল্টা। ধন্যবাদ রফিক ইসলামকে। আচ্ছা, তো আমরা আমাদের প্রশ্নে আবার ফিরে আসি। তাহলে
আমাদের কনসেপ্ট অনুযায়ী তাহলে এত কিছু ধরার দরকার নাই, যেহেতু একটা প্রকৃত ভগ্নাংশ তাইলে এটার ক্ষেত্রে লবকে এক্স ধরলাম, হরকে একটু বড় ধরলাম, এক্স প্লাস ওয়ান ধরলাম। আমার প্রশ্নে জানতে চাইছে কি, আমার প্রশ্নে জানতে চাইছে একটা প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ওয়ান। আচ্ছা ধরে দেখলাম যে ঠিক আছে, এটাই ধরা লাগবে। এরপর বলছে লব থেকে যদি 2 বিয়োগ করি ও হরের সাথে যদি 2 যোগ করি তাহলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা 1/6 এর সমান। আচ্ছা এখানে লব কত? এখানে লব হচ্ছে এক্স। বলছে লব থেকে যদি 2 বিয়োগ করি, আচ্ছা এক্স থেকে যদি 2 বিয়োগ করি এবং বলছে হরের সাথে যদি 2 যোগ করো, হর কত এখানে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ানের সাথে যদি 2 যোগ করো রেজাল্ট হয় 1/6। আচ্ছা এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা গতকালকে সমীকরণ পড়াইছিলাম, আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে আমার এখান থেকে এক্স কোনো না কোনো ভাবে বের করতে হবে। কিন্তু এই পুরা সমীকরণটা দেখতে কিরকম লাগতেছে, এখানে তো আসলে এক্সটা 2 জায়গা আছে, এজন্য আমরা কি করব, আমরা আসলে সমাধান করার চেষ্টা করি একটু কিভাবে কি করা যায়। ধরো এক্স মাইনাসটা উপরে থাকলো, এখানে 2 আর 1 যোগ করলে হবে 3, তাই না, এক্স প্লাস 3, আর এখানে 1/6। আচ্ছা এখন খেয়াল করো, আমরা আড়াআড়ি গুণ বা কোনাকুনি গুণ বলতে একটা জিনিস জানি যে একটা সাথে আরেকটা কোনাকুনি গুণ করা যায়। কোনাকুনি গুণ বললেও ভুল হবে। ধরো এই পাশে তুমি 1 আনবা, সাপোজ এই পাশে তুমি 1 আনতে চাও, এই যে এই পাশে 1/6 থাকবে না 1 থাকবে, তাহলে তুমি পরবর্তী লাইনে কি করবা, পরবর্তী লাইনে আমরা যেটা করি সেটা হচ্ছে x মাইনাস 2/x প্লাস 3। এখানে 1 আনার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এক কাজ করতে পারো, এই 1/6 কে যদি 6 দ্বারা গুণ করো তাহলে খেয়াল করে দেখো তো 6 6 কাটা চলে গেলে 1 চলে আসবে না। আচ্ছা 6 6 কাটা গেলে তাহলে এই পাশেও কিন্তু 1/6 দ্বারা গুণ করতে হবে না, 6 দ্বারা, অবশ্যই 6 দ্বারা। এই পাশে যদি 6 দ্বারা গুণ করো এই পাশেও 6 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে যেটা পাবা সেটাই মোটামুটি সমাধান করলে আমার উত্তর চলে আসবে। তো এইটাকে আরো সিম্পলিফাই করার জন্য আমরা যেটা করি আড়াআড়ি গুণ করি, এই পদ্ধতিটাকেই আমরা আড়াআড়ি গুণ বলি। ধরো এই পাশে 1 চলে আসবে আর এই পাশে, তার থেকে ভালো কি হয় জানো, 1 চলে আসলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ বলতে কি জিনিস, এই 6 এর সাথে x মাইনাস 2 কে গুণ দেই, তাহলে 6 এর সাথে যদি x মাইনাস 2 কে তুমি গুণ করো কোনাকুনি, তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখো তো, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 6 ইন্টু x মানে 6x, আর 6 এর সাথে -2 গুণ করলে -6 2 গুণে 12, আর এখানে গুণ করলে 1 কে x দ্বারা গুণ করলে x, 3 কে 1 দ্বারা গুণ করলে 3। তো এখানে x আছে 6টা, এখানে আছে একটা, এই পাশে নিয়ে আসলে কি হবে, একটা বিয়োগ হয়ে যায়, তাই না। একই জাতীয় রাশিগুলোর ক্ষেত্রে বলছিলাম কম্বিনেশন, একই জাতীয় রাশিগুলোর কম্বিনেশন মানে কি, একসাথে নিয়ে আসা। তাহলে 6x একই জাতীয় রাশি, xটা আরেকটা একই জাতীয় রাশি, এই দুটাকে একসাথে নিয়ে আসলে এই পাশে 6x থেকে এই xটা যেহেতু প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর এইটা যদি মাইনাস আছে এই পাশে ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 15। তাহলে খেয়াল করে দেখো 6টা থেকে একটা গেলে থাকে 5টা, তাহলে 5x সমান 15। তাহলে 5x সমান যদি 15 হয়, এটাকে এভাবে করতে বলছিলাম, আমার কাজ হচ্ছে x বের করা, তাই না। তাহলে x টাকে ফ্রি করার জন্য আমি যেটা করবো, এই 5x সাথে একটা 1/5 গুণ করে দিব, তাহলে ওই পাশেও একটা 1/5 গুণ করে দিব। যদি গুণ করি খেয়াল করে দেখো এই 5 কাটা চলে যাবে, এখানে থাকবে শুধু x, আর এই পাশে কাটাকাটি গেলে 3 5 15, তাহলে x এর ভ্যালু হলো 3। x মানে কি, অঙ্ক কিন্তু আমার শেষ হয়ে যায় নাই। x মানে হচ্ছে আমার লব, তার মানে আমার লব হবে 3 আর হর হবে 3 + 1 বা 4। তাহলে দেখো এটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে কিনা, প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয়েছে, হর বড় হয়েছে কিনা। তাহলে এরকম আরো কিছু প্রকৃত ভগ্নাংশের উদাহরণ তোমার বইয়ে দেয়া আছে। তো আমি একটু দেখতে চাই যে আরেকটা আমাকে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও তো, যে কোনো র্যান্ডমলি একটা প্রকৃত ভগ্নাংশের উদাহরণ লেখো তো কমেন্ট বক্সে। আমি একটু দেখতে চাই। সাবিলা মোস্তফা বলছো গ্রেট ক্লাস, থ্যাংক ইউ। আহমেদ বলছো সামথিং আন্ডারস্ট্যান্ড বাট নট ফুল। আচ্ছা তুমি আস্তে আস্তে শিখে যাবে ইনশাল্লাহ, ক্লাসগুলো জয়েন করতে থাকো। আচ্ছা আই নো দ্যাটস ম্যাথ গুড। আচ্ছা আমি বলছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ বা প্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ আমাকে কমেন্ট বক্সে একটু জানাও তো, আমি একটু দেখতে চাই যে প্রকৃত ভগ্নাংশগুলো উদাহরণ কিরকম হয়, হইতে পারে না সামথিং বাই সামথিং, একটু আমাকে বলো, আমি একটু কমেন্ট বক্সে দেখতে চাই। আচ্ছা আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, তার মানে এটার উত্তর হবে 3/4, ঠিক আছে। এটাই ভাবে প্রকৃত ভগ্নাংশ ধরে আসলে জন্য আমি x আর x + 1 ধরছি। এখন যদি আমার প্রশ্নটাই বলতো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমি এটাকে x + 1 ধরতাম আর এটাকে x ধরতাম, উপরেরটা অবশ্যই তখন আমার বড় হইতে হইতো, তাই না। এইভাবে অঙ্কটা আমরা করতাম, একদম সিম্পল, তখন আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করতাম। আচ্ছা সো এটা হচ্ছে আমার 16 নম্বর অঙ্কটা। তো 16 নম্বর অঙ্কটার পরে আমি চলে যাব আমার পরবর্তী অঙ্কে। আমার পরবর্তী অঙ্কটা আমার বলছে 17 নম্বর। 17 নম্বর অঙ্কটা আমার কি বলছে, 17 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো, বলছে ওই যে 1 অঙ্ক বিশিষ্ট আর 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলোর ক্ষেত্রে কথা বলছে। আচ্ছা একটা জিনিস একটু ক্লিয়ার করে নেই, ধরো 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি 1 থেকে 9, তাই না। দেখো তো 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো আমি লিখি, ধরো 8 লিখলাম, 7 লিখলাম, 6 লিখলাম।
আচ্ছা, এগুলোর সাথে তোমার মনে হয় না একটা করে এক গুণ করা আছে? মনে কি হয় কি হয় না? মনে হয় না 8 একে তো 8ই হয়, 7 একে 7, 6 একে 6। তার মানে এই অঙ্কগুলোর সাথে এক গুণ করা আর না করা এক কথাই। কিন্তু খেয়াল করে দেখো, এই অঙ্কটার সাথে তুমি যদি 10 গুণ করতা তাহলে এটা কিন্তু 80 হয়ে যাইতো, তাই না? তাহলে এটা একটা দশক স্থানীয় অঙ্ক হয়ে গেছে। এটা ছিল একটা একক স্থানীয় অঙ্ক, এটা এখন হয়ে গেছে একটা দশক স্থানীয় অঙ্ক, তাই না? এই সাথে সাথে তুমি যদি 10 গুণ না করে 100 গুণ করতা তাহলে হয়ে যেত 700। তখন এটা কি হয়ে যেত? একক স্থানীয় অঙ্ক থেকে এটা হয়ে যেত শতক স্থানীয় অঙ্ক, তাই না? আচ্ছা, এভাবে শূন্য বাড়াতে থাকলে এগুলো দশক, শতক, হাজার এভাবে চলতেই থাকবে, তাই না? তো আমাদের অঙ্কটা ঠিক এই রকম, যে ওরা আমাদেরকে এরকম কিছু ট্রিক্স দিয়ে দিছে, বলছে এভাবে অঙ্কটা বের করতে। আচ্ছা, আমরা অঙ্কটায় আসি। অঙ্কটায় আমাদেরকে বলা হয়েছে, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। অঙ্কটা কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট, হ্যাঁ? আমাদের এই সংখ্যাটা ওটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট। এই ধরো এক অঙ্ক, এই দুই অঙ্ক। আমাদের বলে দিছে যে একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, মানে যে এই দুইটা সংখ্যা যদি আমি যোগফল করি তাহলে যোগ করলে হবে 9। আচ্ছা, ভালো কথা। এখন বলছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে, ধরো এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি। এখন স্থান বিনিময় করলে বিটা চলে আসলো এর জায়গায়, এটা চলে গেল বি এর জায়গায়। খুব ভালো কথা। বলছে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে, মানে এই যে এই সংখ্যাটা যে পাইছিলাম এটা থেকে 45 কম হবে এই সংখ্যাটা, যে দ্বিতীয় সংখ্যাটা। তো আমাদেরকে এরকম কিছু একটা বলছে। আচ্ছা, তো আমরা আমাদের সংখ্যা দ্বারা বুঝি, যে আমাদের আসলে এই যে সংখ্যা পড়লাম না আমরা, সংখ্যা দ্বারা বুঝি। এখানে হয়তো একটু জটিল লাগতেছে তোমাদের, আমি একটু সহজ করে দেই। দেখো, ধরো যে একক স্থানীয় অঙ্ক তো দুইটা। ধরো একক স্থানীয় অঙ্কটা হচ্ছে আমাদের এক্স। আমরা ধরলাম যে আমাদের একক স্থানীয় যে অঙ্কটা ওইটা হচ্ছে এক্স, ধরলাম আর কি। এখন যদি আমাদেরকে বলে যে দশক স্থানীয় অঙ্কটা কত হবে, তাইলে আমরা ধরলাম যে দশক স্থানীয় অঙ্কটা হবে, দেখো দুইটা অঙ্কের সমষ্টি কিন্তু বলছে 9। আচ্ছা, তোমার আর আমার বয়সের সমষ্টি যদি 10 হয়, আমি যদি বলে দেই যে আমার বয়স হচ্ছে 5, তাহলে তুমি তোমারটা কত বলবা? ওই যে টোটাল বয়সটা থেকে তুমি 5 বিয়োগ করছো না, এখানেও ঠিক সেম করবো। যে সমষ্টি যেহেতু 9 বলছে, তাহলে 9 থেকে আমি এই এক্সটা বিয়োগ করব। এটা হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্কটা। কিন্তু এটা তো একটা দশক স্থানীয় অঙ্ক। এটা যখন 8 ছিল তখন এটা একক স্থানীয় অঙ্ক ছিল, কিন্তু এটা যখন 80 হয়ে গেছে, অর্থাৎ এই 8কে যখন আমি 10 দ্বারা গুণ করছি তখনই কিন্তু এটা 80 হয়েছে, তখন এটা দশক স্থানীয় অঙ্ক বলছি। আমি কথাও বলতেছি যে এটা দশক স্থানীয় অঙ্ক, তাহলে যেটা করতে হবে এই 9 এর আগে একটা 10 গুণ করে দিতে হবে। এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। একক স্থানীয় অঙ্কের জায়গায় 1 গুণ করতে পারো, না করতে পারো এক কথাই, কিন্তু দশক স্থানীয় অঙ্কে কি করতে হবে? অবশ্যই 10টাকে গুণ করে দিতে হবে। আচ্ছা, আমি আবার একটু কমেন্ট সেকশনগুলো পড়ি। রফিক ইসলাম বলছো 4/1, 1/7। আল আমজাদ হোসেন বলছো 1/7। আমি বলছিলাম প্রকৃত, তোমারটা দেখো প্রকৃত ভগ্নাংশ হবে 1/7, নিচেরটা বড়, আর অপ্রকৃত ভগ্নাংশ হবে উপরেরটা বড়, এটা মনে রাখবা। শফিউল হায়দার বলছো হরের মাত্রা লবের মাত্রা চেয়ে বড় হলে সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। -1 একটি প্রকৃত ভগ্নাংশ। ধন্যবাদ, অনেক সুন্দর একটা উত্তর দিছো শাফিউল হায়দার, খুব সুন্দর একটা উত্তর দিছো, তোমরা দেখতে পারো। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলতে চাই, এই যে একক আর দশক, তাই না? একক দশক, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করলাম, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করলাম, শতক স্থানীয় অঙ্কগুলোর সাথে 100 গুণ করলাম, তাই না? তো এরকম করে আমি যদি তোমাকে বলি যে একটা অঙ্ক ধরো এরকমই, একটা একক স্থানীয় অঙ্ক হচ্ছে, ধরো একক স্থানীয় অঙ্ক একটা দেয়া আছে, ধরো এটা আমি জানি না, তোমরা এক্স ধরে নাও। দশক স্থানীয় অঙ্কটা বললাম যে দুইটা অঙ্কের সমষ্টি হলো 15, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো। আবারও বলি যে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার ধরো অঙ্কদের সমষ্টি দেয়া আছে 15, তাহলে যদি একক স্থানীয় অঙ্কটা এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো। যে এটার মতোই অনেকটা, দেখি তো কমেন্ট বক্সে কে কে আমাকে উত্তরটা জানাইতে পারো যে দুইটা অঙ্কের সমষ্টি যদি 15 হয়, আমার সংখ্যাটা এরকম ছিল 15 যদি হয়, আর একক স্থানীয় অঙ্কটা যদি আমি এক্স বলি, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। আমরা এই ফাঁকে দ্বিতীয় অঙ্কটা, আমাদের এই অঙ্কটা আগাই। আচ্ছা, তো এরপরে তাহলে সংখ্যাটা কত হবে এখন? এই যে আমরা একক স্থানীয় অঙ্ক বের করলাম, দশক স্থানীয় অঙ্ক বের করলাম, এখন কিন্তু আমাদেরকে ইনফরমেশন দেয়া আছে। দেয়াটা হচ্ছে আমাদের এই দুইটার যোগফলে কিন্তু 9, তাই না? আচ্ছা, এই দুইটার যোগফল আমরা একটু লিখি। আমাদের সংখ্যা মতে হচ্ছে, মানে প্রশ্ন মতে হচ্ছে, আচ্ছা প্রশ্ন মতে লিখে নিই এখানে। প্রশ্ন মতে এই দুটাকে যদি আমি যোগ করি, x প্লাস 10 ইন্টু 9 মাইনাস এক্স, এই দুটাকে যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে আমার
এটা হচ্ছে আমার 9, তাই না? এই দুটাকে যোগ করলে আমি 9 পাই। আচ্ছা 9টা লিখলাম না, ধরো এই দুটাকে আমি যোগ করলাম, যোগ করলে আচ্ছা এটা হচ্ছে ধরো আমার সংখ্যাটা, যোগ করার দরকার নেই, ধরো এটা আমার সংখ্যাটা, মানে এই দুইটাকে যোগ করলে তো আমি 9 পাই, তাহলে এটা আমার সংখ্যাটা, ঠিক আছে? আচ্ছা তো সংখ্যাটা হইলে এটাকে একটু গুণ করে দাও, এটাকে একটু সহজ করে দিই। x প্লাস 10কে 9 দিয়ে গুণ করলে 90, আর 10 দিয়ে x কে গুণ করলে -10x, তাই না? তো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে একটা 10 থেকে একটা x বাদ দিল, তার মানে কয়টা? -10 থেকে প্লাস একটা বাদ দিলে হয় -9টা, তাই না? তাহলে -9x, তাহলে এটা হচ্ছে আমার সংখ্যাটা, তাই না? এই যে 90 -9x, এটা হচ্ছে আমার সংখ্যাটা, মানে দুটাকে যোগ করে দিলাম আর কি, আর কিছুই না। ইকুয়াল 9 লিখতে পারো, না লিখলেও হয়। তাহলে এটা হচ্ছে আমার সংখ্যাটা, এটা কি আমার সংখ্যা। ওরা আরেকটা শর্ত বলে দিছে, আরেকটা শর্ত কি বলছে জানো? বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, মানে হচ্ছে একটা জায়গায় যদি আরেকটা চলে যায়, ঠিক আছে, 10টা এই পাশে চলে আসলো, 9 - x এর সাথে 1 গুণ হইলো। আচ্ছা এটার সহগ কত? x এর সহগ কত এখানে? 1 না 1, তাই না? আর 9 - x এর সহগ কত? 10 না? আমরা কি করবো জানো? একটা দ্বারা আরেকটাকে রিপ্লেস করবো, মানে একটা জায়গায় আরেকটা বসাবো। তাহলে ওদের দ্বিতীয় শর্ত মতে কি বলছে ওরা? ওরা বলছে যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় করলে দেখো এই 10কে যদি x এর সাথে গুণ করি তাহলে স্থান বিনিময় হয়ে গেল, আর 1কে যদি 9 - x এর সাথে গুণ করি, একটা লেখা লাগে না আর, তাইলে আমাদের স্থান বিনিময় হয়ে গেল, তাই না? তাহলে স্থান বিনিময় হয়ে যাওয়ার পরে বলছে এই অঙ্কটা আর এই অঙ্কটা সমান তখনই হবে যখন আমার আগের অঙ্কটা থেকে আমি 45 বাদ দিব। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াইলো, যে আমার আগের অঙ্কটা 90 - 9x ছিল, এটা থেকে যদি আমি 45 বিয়োগ করি তাইলে আমার নতুন যে স্থান বিনিময়কৃত অঙ্কটা এটা সমান হবে। তাহলে ইকুয়াল হলো 10x প্লাস 9 - x। এখন এইটাকে সমাধান করতে হবে, এটাকে সমাধান করলেই যে x এর মান পাবো এটাই হবে আমার একক স্থানীয় অঙ্ক, আর দুইটাকে যোগ করলেই বা এই যে এটাতে বসায় দিলে আমার সংখ্যাটা বের হয়ে যাবে। তো আমরা একটু করি, আমরা একটু আগাই, এই ফাঁকে আমি একটু কমেন্টগুলো আবার পড়ে নেই। 1/8, একজনে বলছো 10 ইন্টু, রফিক ইসলাম বলছো 10 ইন্টু 15 - x। হ্যাঁ ধন্যবাদ, এটা হবে 10 ইন্টু 15 - x। কেন হবে? 10 হইলো দশক স্থানীয় অঙ্কের জন্য, আর 15 হইলো মোট যোগফল, দুইটা সংখ্যার যোগফল। এখানে 9 দিছি, এখানে 15 হবে, আর x এর জায়গায় x। ধন্যবাদ রফিক ইসলামকে। এরপরের অঙ্কটা যাই, দেখো এরপরের ইয়াটা সমাধান যদি আমি করি, খেয়াল করো 90 45, তাহলে এখানে থাকবে 45, তাই না? 90 থেকে 45 কত থাকে? 45, 45 যখন 90 আমরা কিন্তু জানি। আচ্ছা আর এখানে থাকবে -9x, আর এখানে হচ্ছে যদি একবারে গুণ করে দাও 10x প্লাস 9 - x, তাহলে 10x প্লাস 9 মাইনাস x। তাহলে আলটিমেটলি 10টা থেকে একটা গেলে তাও 9ই থাকে। আলটিমেটলি সমাধান করে দেখবা, ওই যে বলছিলাম না কম্বিনেশন, একই জাতীয় রাশিগুলোকে এক পাশে নিয়ে আসা, তাহলে আলটিমেটলি নিয়ে আসতে দেখবা তোমরা। আমি এক লাইন কম করি, ধরো 18x সমান পাবা 36। তাহলে পরবর্তী লাইনে কি করব? 18x সমান যখন 36 পাই, 18টা বাদ দিতে হবে, আমি কি করব? 18x থাকলে 18টাকে আবার 1/18 দিয়ে ভাগ করে দিব, তাহলে যেটা হবে এই পাশেও 1/18 দ্বারা ভাগ করে দিব। তাহলে ভাগ করলে রেজাল্ট আসবে x এর মান আসবে 2। এটাই হচ্ছে মান, আমার রেজাল্ট x এর মান হচ্ছে 2। তাহলে x এর মান যদি 2 হয়, আমার কিন্তু এখানে উত্তর শেষটা, আমার সংখ্যাটা জানতে চাইছে। আমার সংখ্যাটা ছিল এইটা 90 - 9x, তাহলে আমার সংখ্যাটা কত হবে? 90 - 9 ইন্টু 2, তার মানে হচ্ছে 90 থেকে যদি আমি 18 বাদ দিই আমার রেজাল্ট আসবে 72। এটাই হচ্ছে আমার সংখ্যাটা। আমি একটু মিলিয়ে দেখি কিরকম। আমার এই সংখ্যাটা কত আসছে? 2। তাহলে এই সংখ্যাটা আমি একটু হিসাব করি, 10 ইন্টু 9 - 2, তাই না? তাহলে কত আসবে? দেখো 10 থেকে 7 দিয়ে গুণ করলে হবে 70, তাই না? তাহলে 70 আর 2 যোগ করলে দেখো তোমার 72 হয় কিনা। তাহলে এটাই আমার অঙ্কটা। দেখছো মিলে গেছে? তোমরা আবার চেক করে নিতে পারো, কোনো সমস্যা নাই, চেক করে দেখবা যে অঙ্কটা মিলছে কিনা। এটা তোমাদের সুবিধার্থে, নিজেদের সুবিধার্থে। আচ্ছা সো আশা করি এই অঙ্কটা মোটামুটি সবাই বুঝছো। আমরা আমাদের পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কে যাওয়ার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে পরবর্তী অঙ্কটাও ঠিক একই রকম, একটু ভিন্নতা আছে। তবে অঙ্কটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীতে তোমরা যেই সুদ কষার অঙ্কগুলো করছিলাম না, অনেকটা ওই রকম আমাদের বইয়ের 19 নম্বর অঙ্কটা। তো 19 নম্বর অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক, যদি একটু মাথা খাটাইতে পারো তাইলে অঙ্কটা সলভ করতে পারবা। একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। 19 নম্বর অঙ্কটা আমাদের কি দেয়া আছে? আমাদের এক ভদ্রলোক ব্যাংকে কিছু টাকা রাখছে, ইনভেস্ট করছে আর কি। ওই ইনভেস্টটা 2 ভাগে ভাগ হবে। উনি সামান্য কিছু টাকা থেকে সামান্য কিছু লাভ পাবে, আর যে বাকি টাকাটা আছে ওই বাকি টাকা থেকে আরো কিছু লাভ পাবে। তো ওনার কথাটা ছিল এইরকম অনেকটা, ধরো একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলছে যে 5,600 টাকা বিনিয়োগ করছে। বিনিয়োগ মানে হচ্ছে ধরো ডিপোজিট করা আর কি। 5,600 টাকা উনি একটা ব্যাংকে রাখছে। রাখার পর বলতেছে যে 1 বছর পর, ধরো কত বছর পর? 1 ইয়ার পর, বা 1 বছর পর ওনার কথা হচ্ছে উনি
কিছু টাকার উপর, এই যে 5,600 পুরো টাকার উপর না, এর কিছু অংশের উপর, ধরো এর এক্স অংশের উপর উনি লাভ পাইছে ধরো 5%, এক্স এর 5% ওনার লাভ হয়েছে। ধরো এই 5,600 টাকার মধ্যে কিছু টাকা হচ্ছে এক্স, এই টাকার উপর 5% লাভ পাইছে। তার মানে এটা একবারে লিখি, এক্স এর 5% মানে কি এক্স ইন্টু 5/100, সবাই তো জানি নাকি। আচ্ছা, তো এটা যদি কাটাকাটি করো 100কে 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে x/20। ধরো এটা হচ্ছে ওনার কিছু টাকার উপর 5% লাভের পরিমাণ x/20, হ্যাঁ, এবং বলছে অবশিষ্ট টাকার উপর। আচ্ছা, পুরো টাকাটা হচ্ছে 5,600 টাকা, কিছু টাকা হচ্ছে এক্স, তাহলে বাকি টাকাটা কত হবে? 5,600 থেকে এক্স বিয়োগ না, তাহলে কিছু টাকাটা আমরা এভাবে লিখি 5,600 বিয়োগ এক্স। এর এই কিছু টাকার উপর উনি এবার বলছে 4% লাভ পাইছে, তাহলে 4% মানে কত হবে? ধরো এটা লিখি হবে 5,600 মাইনাস এক্স, 4% মানে হচ্ছে 4/100, তাই না? পার্সেন্টেজ মানেই হচ্ছে 1/100, আমরা পড়ে আসছি। তো এটাকে করলে 4×25=100, তার মানে উপরে হবে 5,600 মাইনাস এক্স আর নিচে হবে 25। আচ্ছা, এই দুইটা হচ্ছে ওনার লাভের পরিমাণ, এটা হচ্ছে 2 ধাপে ওনার লাভের পরিমাণ। তো ওরা বলতেছে যে মোট 256 টাকা লাভ করছে, তাহলে তিনি কত টাকার উপর 5% লাভ করলেন, মানে এই টাকাটার পরিমাণ জানতে চাইছে আর কি, 5% লাভ কত টাকার উপর লাভ করলেন। আচ্ছা, এক্স এর পরিমাণটা আর কি। তো খেয়াল করে দেখো, এইটা ওনার লাভের পরিমাণ, এটা ওনার লাভের পরিমাণ পুরা 5,600 টাকার জন্য, এবং এটা দেয়া আছে 256 টাকা। তাহলে দুইটা লাভ যদি তুমি যোগ করে দাও, ধরো x/20 আর 5,600 মাইনাস x/25 যদি যোগ করে দাও, এটাই বলছে তোমার বইয়ের যে 256 টাকাই লাভের পরিমাণটা। তো এইটা সমাধান করার পর তুমি যেটা পাবা সেটা হচ্ছে এক্স এর মান পাবা 3200, এক্স এর মান পাবা 3200। আমরা কিন্তু প্রথমে বলে দিছি যে এক্স এর উপর 5% লাভ পাবে উনি, তাহলে ব্যাপারটা এরকম না, এক্স এর উপর 5% মানে হচ্ছে এই 3200 টাকার উপরে উনি 5% লাভ পাইছে, এটাই জানতে চাইছে, আর কিছুই না। তাহলে এটা একটু সমাধান করে নিও তোমরা বাসায়, যে দুইটা লাভের পরিমাণ যোগ করে এটা 256 টাকা যে টোটাল লাভ পাইছে এটা দিয়ে দিছে, তো ওইখান থেকে এক্স এর পরিমাণ 3200 টাকা বের করে ফেলবো। আশা করি সবাই পারবা। তো যদি তোমাকে বলতো যে না, যে এক্স এর 5% কতটুকু লাভ পাইছে ওটা জানতে চাইতো, তাহলে কি করতাম আমরা? এই যে 3200 টাকা পাইছো না, এই 3200কে শুধুমাত্র কি দ্বারা ভাগ করতে, হ্যাঁ 3200কে 20 দ্বারা ভাগ করে দিতে, তাহলে এটাই হবে 5% লাভের পরিমাণ। এই যে x/20 এটা হচ্ছে 5% লাভ। আবার যদি বলতো 4% লাভ কত, এক্স এর জায়গায় শুধু 3200 বসায় দিতা, তাহলে আবার 4% লাভে কত আসছে এটা বের হয়ে যেত। আচ্ছা, তাহলে এক্স এর 5% লাভ কত? 3200/20। আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো, আমি দেখতে চাই যে 5% লাভে কত আসবে, আমি একটু দেখতে চাই। আচ্ছা, রবি ইসলাম ভাইয়া কত পেজ, আচ্ছা কত পেজ জানতে চাইছো না? আমার কাছে তো বইটা নাই। তোমাদের 5.1, তোমরা একটু 5.1 উল্টাও। 5.1 এর আমি 17 নাম্বার অঙ্কটা করাইছি, 17 না, এই মুহূর্তে যেটা করাইছি সেটা হচ্ছে 19 নাম্বার অঙ্কটা করাইছি। 19 নাম্বার অঙ্কটা হচ্ছে এটা, যে 5,600 টাকা বিনিয়োগ করলে এরকম এরকম কাহিনীগুলো হয়। আচ্ছা, আশা করি সবাই মোটামুটি বুঝছো। আমরা আমাদের পরবর্তী অঙ্কটায় চলে যাব। পরবর্তী অঙ্কটায় আমাদের কি চাইছে? পরবর্তী অঙ্কটা যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের 5.2 এর 5.2 এর অঙ্কগুলোর যে সুবিধা অসুবিধা আছে ওগুলো নিয়ে একটু কথা বলি। 5.2 অধ্যায় মূলত আলোচনা করা হয়েছে দ্বিঘাত সমীকরণ নিয়ে, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে এই পৃথিবীতে যত কিছুই, যত সংখ্যাই লেখি না কেন, সবগুলোর সাথে একটা সংখ্যার সাথে একটা চলক গুণাকারা থাকে। কিরকম? ধরো আমি একটা এরকম ভাবে লিখলাম x² মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কারণ কি? এটা সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এই জন্য এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। আমরা এটা গত ক্লাসে আলোচনা করছি, এটা একটা দ্বিঘাত সমীকরণ। কারণ কি? এটা সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। আচ্ছা, যদি x³ মাইনাস 3x ইকুয়াল 0 হইতো, তাহলে এইটা কত ঘাতের সমীকরণ আমাকে একটু জানাও তো কমেন্ট বক্সে। এটা কত ঘাতের সমীকরণ আমি একটু জানতে চাই। x³ মাইনাস 3x ইকুয়াল যদি 0 হইতো, তাহলে এটা কত ঘাতের সমীকরণ হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, তো হ্যাঁ, একজন বলছো, রফিক ইসলাম বলছো 1660 হওয়ার কথা, 660 হওয়ার কথা, 160 3200/100, 160 হওয়ার কথা। 3200কে 20 দ্বারা ভাগ করলে কত হবে? 0 0 কাটা, 2 কে 16 দুগুণা 32, 160 হওয়ার কথা, 1660 না, 160 টাকা হবে 5% লাভ। একটু বের করে নাও তোমরা, ভালো করে একটু ভালো করে ভাগ করে দেখো, 160 হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের অঙ্কে ফিরে আসি। যে আমাকে একটু এটা জানাও যে x³ মাইনাস 3x ইকুয়াল 0 কত, এটা কত ঘাতের সমীকরণ? আচ্ছা, আমরা এখানে আসি।
খেয়াল করে দেখো, আমি বলছি প্রত্যেকটা সংখ্যা হচ্ছে একটা চলক আর একটা ধ্রুবকের সমষ্টি। ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে হচ্ছে যে কোনো ধরনের সংখ্যা, 3, 5, 7, 0.5 এগুলো হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তো কিভাবে সম্ভব দেখো, এক্স স্কয়ার যখন তুমি লেখো তখন এক্স স্কয়ারের আগে কিন্তু 1 আছে। তুমি খেয়াল করো, এটা আমরা লিখি না আর কি। তার মানে এটাও কিন্তু, এটার ক্ষেত্রে কিন্তু একটা ধ্রুবক 1 আছে এবং গুণ আকারে আছে একটা চলক এক্স স্কয়ার, তাই না? আচ্ছা, দ্বিতীয় সংখ্যাটা আসো -5x। মাইনাস যদি বাদ দাও তাও চিন্তা করে দেখো, 5 হচ্ছে একটা ধ্রুবক আর x হচ্ছে একটা চলক। সবার শেষে খেয়াল করো 3। আচ্ছা, আমরা কিন্তু জানি যে x⁴ এর মান কিন্তু 1। এটা কিভাবে লেখা যায় না? 3 × x⁴ মানে হচ্ছে 3 × 1, তো লেখাই যায়, মানে হচ্ছে 3। তো এখানে 3টা হচ্ছে ধ্রুবক আর xটা হচ্ছে চলক। খেয়াল করে দেখো, x⁴ আমরা কোনো সময় লিখি না, কারণ এটার মান 1। 1ও আমরা কোনো সময় লিখি না, কারণ 1 কোনো সংখ্যার সাথে গুণ আকারে থাকুক ভাগ আকারে থাকুক একই সংখ্যা নির্দেশ করে, তাই না? এই জন্য আমরা এটা লিখি না। তাহলে x⁴ এর মান 1। এটা কোত্থেকে আসছে জানি? আবার একটু বলে দেই, x কে x দ্বারা যদি ভাগ করো তাহলে কাটাকাটি গেলে উপরে x নিচে x আসবে 1। আবার যদি চিন্তা করো যে সূচকীয় পদ্ধতিতে এটা বের করব, তাহলে খেয়াল করে দেখো, উপরে নিচে একই জাতীয় চলক থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 1 - 1 মানে হচ্ছে x⁴। খেয়াল করে দেখো, এটার মানও কিন্তু গাণিতিকভাবে 1, তাইলে এটার মানও 1 হইতে বাধ্য। এই জন্য x/x বা x⁴ এর মান 1। আচ্ছা, এই জন্য মনে রাখবা, এই পৃথিবীতে যত রকম পদ আছে, গাণিতিক পদ আছে, সবসময় এটার সাথে একটা ধ্রুবক আর একটা চলক গুণাকারে থাকে। যে কোনো সংখ্যার সাথে একটা চলক আর একটা ধ্রুবক অবশ্যই গুণাকারে থাকবে। আচ্ছা ভাই, রফিক ইসলাম হচ্ছে ভাইয়া টিপে করতে ভুল হয়েছে, টাইপ করতে ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটার উত্তর হবে 160। হ্যাঁ, তো এটা বুঝতে গেলেন, এটা কত ঘাতের সমীকরণ আমাকে একটু জানো? x³ - 3x = 0, এটা কত ঘাতের সমীকরণ? আচ্ছা, তো এই তো পেলাম। তাহলে মানে এইটা হচ্ছে মোটামুটি দ্বিঘাতের সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কেন? এটা সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। আচ্ছা, এরপরে যদি একটু বলি, ধরো এই দ্বিঘাত সমীকরণগুলোর সমাধান আসে তোমার পরীক্ষায়, সমাধানগুলো ব্যাপকভাবে তোমার পরীক্ষা আসে। পরীক্ষায় যে সমাধানগুলো আসে এগুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুলি সলভ করলেই হয়। অঙ্কগুলা খুবই সহজ, এই জন্য কেয়ারফুলি সলভ করলেই দেখবে অঙ্কগুলা পারবা। আচ্ছা, আমি একটা উদাহরণ একটু তোমাদের দেখাইতে চাই। ধরো উদাহরণ 2 নাম্বার, সম্ভবত তোমাদের 5.2 এর, এটা 5.2। হ্যাঁ, 5.2 উদাহরণ 2 নাম্বার বলছে y² = √3y। আচ্ছা, বলছি যে একই জাতীয় যদি রাশি থাকে ওগুলাকে এক পাশে নিয়ে আসতে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তাহলে y² - √3y = 0, তাই না? এটাকে যদি এই পাশে নিয়ে আসি, y আছে। আচ্ছা, এখন এই দুটা টার্ম থেকে y কমন নিতে পারো। এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট। দেখো, চলক একটাই আছে y, কিন্তু সমীকরণে y এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, y কে কমন নিলে এখানে থাকবে একটা y আর এখানে থাকবে -√3 = 0। খেয়াল করে দেখো, এখন এখান থেকে লিখতে পারো হয় যে এই y-টার মান হবে 0, ঠিক আছে, এবং এট দ্য সেম টাইম এই y - √3 এর মান হবে 0, তার মানে এই y এর মানও √3। ঠিক আছে, তার মানে দুইটা মান পাইলাম, একটা 0 আর একটা √3, তাই না? দ্বিঘাত সমীকরণ মানে কি? দ্বিঘাত মানে হচ্ছে y এর দুইটা মান পাবা। তিন ঘাত মানে কি? y³ মানে হচ্ছে y এর তিনটা মান পাবা, একটা, দুইটা, তিনটা, এরকম তিনটা মান পাবা। ধরো 1 1 1 2 2 2 3 3, এরকম যে কোনো মান হইতে পারে, y এর তিনটা মান পাবা। চার ঘাতে চতুর্ঘাত সমীকরণ মানে কি? মানে হচ্ছে চারটা মান পাবা। এভাবে আসলে বেসিক্যালি বোঝানো হয়। আচ্ছা, রফিক ইসলাম বলছো 3 নাম্বার। হ্যাঁ, ওই তোমাদের আগের কোশ্চেনটার উত্তর ছিল 3 নাম্বার, যে এটা হবে দ্বিঘাত সমীকরণ, তাই না? ধন্যবাদ, হয়েছে। আচ্ছা, তো এখন যদি আমি তোমাদেরকে কিছু এমসিকিউ দেই, ধরো কিছু এমসিকিউ যদি আমি তোমাদের এরকম দেই, ধরো আমি যদি তোমাদেরকে বলি যে a²x + b = যদি 0 হয়, a²x + b = যদি 0 হয়, x কিন্তু চলক, চলক কিন্তু x, চলক কিন্তু a² বা এরকম কিছু না। তাহলে এটা কয় ঘাতের সমীকরণ আমাকে একটু বলো তো। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা কয় ঘাতের সমীকরণ? 1 নাম্বার 2 নাম্বার দিয়ে কমেন্ট বক্সে লেখো আমাকে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে a²x + b = যদি 0 হয়, তাহলে এটা কত ঘাতের সমীকরণ? আর আরেকটা প্রশ্ন দিয়ে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে x - 1² যদি 0 হয়, তাহলে এটা কত ঘাতের সমীকরণ? আমাকে এই দুইটা কোশ্চেন একটু জানাও, যে a²x + b = 0 হলে এটা কত ঘাতের সমীকরণ, আর x - 1² 0 হলে এটা কত ঘাতের সমীকরণ হবে। আর হ্যাঁ, এটা কত ঘাতের সমীকরণ হবে আমাকে একটু জানাও। আচ্ছা, আর আরেকটা 3 নাম্বার কোশ্চেন, এটাও তুলে দিই, এটা পরে করবো, এই দুইটার আগে অ্যান্সার তোমরা দিয়ে নাও। আচ্ছা, সো আমি আমার পরবর্তী অঙ্কে যাওয়ার আগে
পরবর্তী অঙ্কে যাওয়ার আগে তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। তোমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মিডল টার্ম অবশ্যই সবাই জানো ইতিমধ্যে। মিডল টার্মের একটা সূত্র আমি পড়াইছিলাম আমার সম্ভবত 3য় অধ্যায়ের ক্ষেত্রে। মিডল টার্মের সূত্রটা তোমরা দেখে নিও, লাইভ ক্লাসও এখানে আছে, এরপর আমি এখানে টুকটাক দেখাই দিব। তো এখানে ম্যাজিক ক্রস বলতে একটা সূত্র পড়েছিলাম, বা ক্রস ফ্যাক্টর, এটা দিয়ে মিডল টার্মগুলো করতে খুব ইজি হয়, দেখে নিও সবাই। ওই ভিডিওটার মধ্যে আমার 3য় অধ্যায় লেকচারগুলোর মধ্যে আছে, আমি এখানেও পড়াবো, সমস্যা নেই। বুঝতে যাদের সমস্যা তারা আমাকে জানাতে পারো। আচ্ছা, তো আমাদের 5.2-এর আমরা একটু বইয়ের 2-3টা অঙ্ক করবো, যে অঙ্কগুলো কিরকম হয় দেখো। আমরা যদি 20 নম্বর অঙ্কটা একটু যাই, আমাদের 20 নম্বর অঙ্কটা দেওয়া আছে 1/x প্লাস 1/a প্লাস 1/b ইকুয়াল হচ্ছে 1/x প্লাস a প্লাস b। তোমার মাথায় রাখতে হবে, আমি আবারও বলতেছি, কম্বিনেশন মানে হচ্ছে একই জাতীয় রাশিগুলোকে এক পাশে নিয়ে আসা। খেয়াল করে দেখো, x রিলেটেড রাশি আছে ওই পাশে, ঠিক আছে? তাহলে আমরা 1/a প্লাস 1/b কে এই পাশে রাখা 1/x প্লাস a প্লাস b থেকে এইটাকে এই পাশে নিয়ে বিয়োগ করে দিব। বিয়োগ করে আলটিমেটলি যেটা করবা, লসাগু, লসাগু ছাড়া আর কোনো উপায় নাই, লসাগু করে সরল করা আর কি। তো লসাগু করলে এটার লসাগু হবে ab, এখানে হবে b প্লাস a, এটার হবে x ইন্টু x প্লাস a প্লাস b। লসাগুগুলো এমন কেন হচ্ছে? এমন হচ্ছে কারণ a আর b এর মধ্যে কোনো কমন উপাদান নাই, তার মানে ab কে দুইটাকে নিয়ে নিছি, x প্লাস a প্লাস b আর x এর মধ্যে কোনো কমন উপাদান নাই, তার মানে এটাকে দুইটাকে গুণাকারে লিখে ফেলছি। আচ্ছা, তো এভাবে করলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, সরি, এটাকে করলে এটা উপরে কি হবে, এটা হবে x মাইনাস a প্লাস b প্লাস x। তাহলে এরকম যদি করো আলটিমেটলি তুমি যেটা পাবা সেটা হচ্ছে, এখানে পাবা a প্লাস b পাই a b, সুন্দর করে সাজিয়ে লিখলে, আর এই পাশে থাকবা মাইনাস a প্লাস b, x x কাটা চলে যাবে, হ্যাঁ, আর বাই ধরো এটাকে গুণ করে দেওয়া যদি, তাহলে ax প্লাস bx প্লাস x স্কয়ার। খেয়াল করে দেখো এই লাইনটা, এই লাইনটার পর আমরা কি করি, আমরা সচরাচর যেটা করি a প্লাস b কে বাদ দেওয়ার প্ল্যান করি দুই পাশ থেকে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, সরাসরিও বাদ দিয়ে দিতে পারো, অথবা উভয় পক্ষে 1/a প্লাস b দিয়ে গুণ করে দিতে পারো। গুণ করে দিলে আলটিমেটলি পরবর্তী লাইনে a প্লাস b গুলো গায়েব হয়ে যাবে, তাই না? a প্লাস b গুলো যদি চলে যায় আমার পরবর্তী লাইনে, এখানে থাকবে 1 আর এখানে থাকবে শুধুমাত্র একটা -1, তাই না? যদি এরকম হয় তাহলে পরবর্তী লাইনে আমার কি হবে, পরবর্তী লাইনে হচ্ছে আর আর গুণ করে দেওয়া। আর আর গুণ টুন করার পরে তুমি সর্বশেষ যে লাইনটা পাবা সেটা হচ্ছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল 0। এখান থেকে x এর মান আসবে একটা মাইনাস a আর একটা মান আসবে মাইনাস b। এই মাইনাস a আর মাইনাস b হচ্ছে মূলত আমার সেটটা। এই হচ্ছে অঙ্কটা, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা, তোমাদের প্র্যাকটিসের জন্য রেখে গেলাম অঙ্কটা। আচ্ছা, বলছো ভাইয়া ওয়াই স্কয়ার সমান 3/2y, এখানে উভয় পক্ষে থেকে ডিরেক্ট y বাদ দিয়ে y ইকুয়াল 3 লেখা যায় না, নাকি আপনি যেভাবে ভেঙে করেছেন সেভাবে করবেন? না না, কোনো সমস্যা নেই, তুমি যেভাবে করতেছো ওইভাবে করতে পারবা, কোনো সমস্যা নেই। আমি করানোর জন্য, বোঝানোর জন্য বলছি আর কি। হুট করে সবাই বলে না যে বাদ দিয়ে দিলাম, আসলে বাদ দেওয়া যায় না। বাদ দেওয়া যায় বলতে উভয় পক্ষে অবশ্যই এমন কিছু করা লাগে যাতে বাদ চলে যায়। তো বাদ চলে যাওয়ার জন্য কি করি আমরা, ওইটার বিপরীত রাশিগুলো দিয়ে ভাগ করে দিই। কারণ তুমি এটা দেখাইতেও পারো, তুমি যদি একটু স্মার্ট বেশি হতে দেখাবা না, সমস্যা নাই, কিন্তু দেখায় দেওয়াটা উত্তম, তোমার জন্য সমস্যা হবে না আর কি। আচ্ছা, 2 2 3। আচ্ছা, এটার উত্তর কত বলছে? এটা দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ এটার উত্তর রাইট, এটা দ্বিঘাত সমীকরণ। আর x মাইনাস 1 ইকুয়াল হোল স্কয়ার ইকুয়াল 0, এটা কত হবে? এটাও বলতেছো 2 হবে না? একটু আমাকে জানাও তো, x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0 এটার কত হবে? দেখো এটা ভাঙাইলে আলটিমেটলি a মাইনাস b হোল স্কয়ার না, তার মানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। তার মানে এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের মান অবশ্যই দুইটা আসবে, ঠিক আছে? x মাইনাস 1 হোল স্কয়ার, এখানেও মান আসবে দুইটা, আমরা একটা লিখি আর কি, কিন্তু মান আসবে অবশ্যই দুইটা। দ্বিঘাত সমীকরণ হলে মান দুইটা আসবে, এটা মাথায় থাকতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা কোশ্চেন যদি তোমাদেরকে আমি একটু করি, দেখো তো আরেকটা কোশ্চেন যদি আমি তোমাদেরকে করি, ধরো যে আমাকে একটু বলো তো যে এক্স প্লাস, গতকাল ক্লাসে পড়াইছিলাম যে এক্স প্লাস 1 হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 হোল স্কয়ার, এটাকে যদি আমি 3টা দাগ দিই, এটাকে আমরা বলতাম অভেদ। 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1। আমাকে একটু বলো তো যে এটা কি অভেদ কিংবা অভেদ না? এটা কি অভেদ হবে কিনা? এই যে আমি লিখলাম এক্স প্লাস 1 হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1, এটা কি অভেদ নাকি অভেদ না? আমাকে একটু জানাও তো, এটা গত ক্লাসের পড়া, একটু রিভাইজ দিচ্ছি আমরা। আরেকটা জিনিস বলো তো আমাকে, যেটা হচ্ছে 1 নাম্বার, ধরো 2 নাম্বার কোশ্চেনটা এরকম, এই দুইটা কোশ্চেনের উত্তর আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে এক্স মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল যদি 0 হয়, এটার এক্স এর মানটা কত হবে? আমাকে একটু জানাও তো, এই দুইটা মানের উত্তর আমি একটু দেখতে চাই তোমাদের থেকে, যে এই দুইটা মানের উত্তর কত হবে। আচ্ছা, তো আমরা আমাদের পরবর্তী অঙ্কটা একটু যাই।
আমাদের 5.2 এর পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কটা কিরকম? পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্কটা আমি একটু বলেই, আমাদেরকে দেয়া আছে x প্লাস 1/x = 2। এই অঙ্কটা খুবই সহজ একটা অংশ, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই অঙ্কটা আসে। তো বলছে যে এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে বের করতে হবে এই অঙ্কটার জন্য সমাধান সেট। সমাধান সেট মানে যেটা করতে পারবো সেটা হচ্ছে, যেহেতু এখানে একই জাতীয় রাশি আছে সরল করে ফেলি, নিচে x, তাহলে এখানে হবে x গুণ করলে x² প্লাস হচ্ছে 1 = 2। এখন কি করব, কোনাকুনি গুণ করে দিব, তাহলে কোনাকুনি গুণ করলে x² প্লাস 1 = 2x। এটা একই জাতীয় রাশিগুলোকে এক পাশে নিয়ে আসো, x² মাইনাস 2x প্লাস 1 = 0। তাহলে খেয়াল করে দেখো, x² মাইনাস 2x প্লাস 1 এটা এরকম না, a² একটু সাজিয়ে লিখলে a² মাইনাস 2ab প্লাস b² = 0, এভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। অথবা তাহলে এটা আলটিমেটলি কত হবে, খেয়াল করে দেখো, x মাইনাস 1 হোল স্কয়ার = 0 হবে না? তাহলে আলটিমেটলি x = 1 আসবে, মানে দুইটা 1 আর কি, একটা 1 লিখলেও হয়, দুইটা 1 লেখা লাগে না, তার মানে সমীকরণের সমাধান হচ্ছে 1। এটা এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই তোমার মাথায় রাখতে হবে এখানে কিন্তু সমাধান দুইটা 1। সেটের ক্ষেত্রে আমরা একাধিক লিখি না, একই জাতীয় রাশির ক্ষেত্রে সমাধান অবশ্যই লিখতে হবে দুইটা 1, কারণ এখানে x² আছে, দ্বিঘাত সমীকরণ। x³ থাকলে তিনটাই লিখতে হবে, একই জাতীয় রাশি হোক না কেন সমস্যা নাই। এই যে এটার উত্তর বলতো কত হবে? এটার উত্তর হবে 2টা 4। এটার উত্তর কত হবে? অবশ্যই 2টা 4 হবে। হ্যাঁ, 2টা 4 হইতে হবে এটা, ঠিক আছে? এটা একটা 4 কিন্তু হবে না, অনেকে একটা 4 লিখে দেয়। সমাধান সেটে গিয়ে তুমি একটা 4 লেখো, কোনো সমস্যা নাই, কিন্তু সমাধান হচ্ছে 2টা 4 এটার। ঠিক আছে, এরকম মাথায় থাকতে হবে আমাদের, যে আমাদের স্কোয়ার থাকলেই মাথায় থাকতে হবে যে দুইটা সমাধান অবশ্যই হবে একই জাতীয় রাশির ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলছো 2 2, দেখি 2 2, না এটা 2 2 হয় না তো, 2 নাম্বারটা তো হবে 4 4 4 হবে। খেয়াল করে দেখো, এটাকে ভাঙাও আগে তুমি, a² মাইনাস 2ab প্লাস b² আকারে ভাঙাও রফিক। x = 4, x = 4, আসমা খাতুন লেখছো x = 4, x = 4 বলবা না। যদি সমাধান সেট লেখো তাইলে শুধু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 4 লিখবা, বারবার বলে দিচ্ছি। আর যদি শুধু সমাধান চাই তাহলে 4 কে দুইবার লিখবা, ঠিক আছে? যে x = দুইটা মান পাইছি, 4 আর 4, ঠিক আছে? আরেকটা উদাহরণ ধরো, x মাইনাস 1 হোল কিউব আছে, তোমার এটা সমাধান কি? এই সেটের সমাধান হচ্ছে 1 3টা, যেহেতু এটা একটা 3 ঘাতের সমীকরণ। কিন্তু যদি বলো সমাধান সেট কয়টা, তাহলে একটা 1 লিখে দিবা। গট ইট? আশা করি বুঝছো। আচ্ছা, রফিক ইসলাম বলছো 2 নাম্বার হবে 4। হ্যাঁ, 4 কিন্তু দুইটা, 4 একটা না। হ্যাঁ, এক নাসমা খাতুন বলছো ডেফিনেটলি ডেফিনেটলি, হ্যাঁ হ্যাঁ, এটা এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের অভেদ। অভেদ কেন হবে বলছিলাম, এই পৃথিবীর যত মান আছে তত মান যদি তুমি উভয় পক্ষে বসাও, দুই পাশ অবশ্যই সমান হবে। যদি এরকম হয় তাহলে আমি বলতে পারবো এটা অভেদ, ঠিক আছে? আর যে কোনো একটা পার্টিকুলার মানের জন্য যদি দুই পাশ সমান হয় তাহলে বলবো যে ওইটা হচ্ছে একটা সমীকরণ। এটা আমাদের মনে আছে, এটা আমাদের গত ক্লাসের পড়া। তাই আমি আরেকটা ছোট্ট উদাহরণ দেই, দেখি। আরেকটা ছোট্ট উদাহরণ দেওয়ার আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দেই। তোমাদের ক্যালকুলেটারে অনেকে জানো না যে দ্বিঘাত সমীকরণ বের করার পদ্ধতি আছে, অনেকেই জানো না। আমি একটু পুরো প্রসেসটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিতে পারো যে ক্যালকুলেটারে কিভাবে দ্বিঘাত সমীকরণ বের করবা। আমি পুরো প্রসেসটা এখানে লিখছি, একটু ভালো করে খেয়াল করো। প্রথমে তোমাদের ক্যালকুলেটারের মোড আছে, তাই না? এই মোড 3 বার চাপ দিবা। কয়বার? এই মোড 3 বার চাপ দিবা। মোড 3 বার চাপ দিলে যেই ফাংশনটায় পৌঁছবা ওই ফাংশনটায় দেখবা ইকুয়েশন বলতে একটা কথা আছে। কি লেখা আছে? EQN, এই যে লিখে দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করে দেখো। ইকুয়েশন বলতে একটা পার্ট আছে, ওইখানে ইকুয়েশনে গিয়ে 1 চাপ দিবা। কি চাপ দিবা? 1 চাপ দেওয়ার পরবর্তী ধাপ হচ্ছে 1 চাপ দিলে দেখবা যে একটা অ্যারো চিহ্ন আছে, মানে ডান দিকে যাওয়া যায়। ওই ডান দিকের বাটনটা প্রেস করবা। তোমাদের ক্যালকুলেটরের গোল যে বাটনটা আছে ডান দিকে যাচ্ছে, ওখানে প্রেস করে দেখবা যে একটা ডিগ্রির অপশন আছে। কিসের অপশন আছে? ডিগ্রি, বলে দিচ্ছি। এরপর পাবা একটা ডিগ্রির অপশন। ডিগ্রি মানে হচ্ছে কয় ঘাতের সমীকরণ। এরপরে দেখবা ডিগ্রি আছে 2 3 4 বা 1 2 3। তুমি অবশ্যই যেহেতু দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করতেছো, চাপ দিবা 2, ঠিক আছে? 2 প্রেস করার পরে তোমার মান আসবে যে তুমি এর মান দাও। এর মান মানে কি? এর মান হচ্ছে, দেখো আমাদের দ্বিঘাত সমীকরণগুলো এভাবে লেখে, ax² প্লাস bx প্লাস c = 0। তোমার সমীকরণটা যদি এরকম হয়, ধরো তোমার সমীকরণ হলো 3x² না, ধরো x² মাইনাস x মাইনাস 12 = 0। তাহলে এইটার ক্ষেত্রে এটার মতো বানাইলে কি হবে? x² সহগ এর মান কত? 1, আর
এক্স এর সহগ কত এখানে, এখানে ছিল বি এক্স, তাই না? এখানে এক্স এর সহগ ছিল বি প্লাস বি, কিন্তু এখানে হচ্ছে -1, ঠিক আছে? এখানে এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -1, আর সি এর মান কত -12, এখানে সি এর মান হচ্ছে -12, এখানে সি এর মান ছিল প্লাস সি, এখানে হবে -12। প্রথমে তুমি এভাবে এ এর মান দিবা, এরপরে সমান চিহ্ন প্রেস করবা, সমান চিহ্ন বারবার বলতে সমান চিহ্ন, এরপর দেখবা বি আসছে, বি এর মান দিবা, এরপরে আবার সমান চিহ্ন প্রেস করবা, এরপরে আবার সি এর মান দিবা, এরপর আবার সমান চিহ্ন প্রেস করবা, এরপরে দেখবা তোমার আলটিমেটলি x1 আর x2 দুইটা মান দেখাবে, এরপরে সমান সমান দিতে থাকবা, দেখবা x1 আর x2 দুইটা মান দেখাবে। এই পুরা প্রসেসটায় তোমরা ক্যালকুলেটরে, তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর যত ব্যবহারের অনুমতি আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা 2 ডিগ্রি ইকুয়েশন মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণগুলোর মান বের করতে পারবা। এটা দরকার হলে লাইভ ক্লাসটা শেষে তো থাকবে, একটু আবার লিখে নিও কষ্ট করে। বলে দিচ্ছি, মোডে যাবা, প্রথমে 3 বার চাপ দিলে দেখবা ইকুয়েশন আসতেছে। ইকুয়েশন আসার পর প্রথমটা চাপ দিবা, প্রথমটা চাপ দিলেই দেখবা যে একটা মানে অনেকগুলো অপশন আছে, তার মানে ওই যে গোল অপশনটা ডান পাশে ক্লিক করবা, তাহলে দেখবা বাম পাশে গেলে দেখবা ডিগ্রি আসতেছে, ডিগ্রিতে গিয়ে দেখবা 2 আছে অপশন একটা, 2 চাপ দিবা, 2 চাপ দেওয়ার পরে এ চাপ দিবা, এ মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ এ, বি মানে হচ্ছে এক্স এর সহগ ই, আর কনস্ট্যান্ট মানে হচ্ছে সি, সি মানে হচ্ছে সি দিবা, সমান সমান দিয়ে যাবা, তাহলে x1 আর x2 যেহেতু দুইটা ভ্যালু আসবে, দুইটা ভ্যালু পেয়ে যাবা, ঠিক আছে? এভাবে বের করবো। তো আমার যদি তোমার ক্যালকুলেটর ব্যবহার করতে বলে যে এই যে আমরা একটু আগে লিখলাম এক্স স্কয়ার -x -12 = 0, তার মানে এখানে এ এর মান হচ্ছে 1 এক্স স্কয়ারের সহগ, এখানে বি এর মান হচ্ছে অবশ্যই -1 এক্স এর সহগ -1, এখানে সি এর মান হচ্ছে -12, এটা হচ্ছে একদম সবার শেষেরটা -12। এই মানগুলো বসায় ক্যালকুলেটরে তুমি সর্বোচ্চ 15 সেকেন্ডের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণের উত্তর বের করে ফেলতে পারবা, ঠিক আছে? এই জন্য কষ্ট করে মাঝে মাঝে দেখা যায় খুব জটিল হয়ে যায়, আমাদের করতে খুব কষ্ট হয়, তো ওগুলো সলভ করার দরকার নাই, ক্যালকুলেটর চেপে আমরা খুব দ্রুতই বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো ক্যালকুলেটরের বিষয়টা যারা বুঝছো, যারা বুঝো নাই, দুজনে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর এটা লিখে রাখবা টোটালি। সিস্টেমটা যদি 4-5 বার প্র্যাকটিস করো, দেখবা খুব নিজের জন্য খুব সহজ হয়ে গেছে, খুব কঠিন কিছু মনে হবে না, ঠিক আছে? সো এই অধ্যায়ের একটা অঙ্ক করাচ্ছি, এই সর্বশেষ অঙ্কটা একটু খেয়াল করো, দেখো তোমাদের 5.2 এর 20 নম্বর অঙ্কটা, এটা দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। এরপরও 5.1 এর যদি কোনো অঙ্ক তোমাদের মনে হয় যে করানো উচিত ছিল বা করানো হইলে ভালো হইতো তোমাদের জন্য, অবশ্যই আমাকে এই ইয়ার কমেন্ট সেকশনে জানাও, আমি পরবর্তী ক্লাসে অবশ্যই করায় দিব। তো আমি একটু 20 নাম্বারটা করাই, একটু খেয়াল করে দেখো। 20 নাম্বার বলছে 5.2 এর ম্যাথের যে সরি 5.1 এর, এটা করাই নেই ওই সময়, এটা একটু বলে দিচ্ছি, খেয়াল করে দেখো। 5.1 এর, হ্যাঁ এই অঙ্কটা একটু মিস গেছে, এই অঙ্কটা একটু বলে দিচ্ছে। বলছে একটা বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, ধরো একটা শ্রেণীকক্ষে 6টা বেঞ্চ আছে, এরকম 6টা বেঞ্চ, 3 4 5 6, এরকম 6টা বেঞ্চ আছে। এখন বলছে 6 জন করে ছাত্রী বসলে 2টা বেঞ্চ খালি থাকে। ধরো এক সংখ্যক বেঞ্চ, আমি জানি না, আমি ধরলাম যে এক সংখ্যক বেঞ্চ আছে, কতটা বেঞ্চ আছে দেয়া নাই, সরি, ধরলাম যে সবগুলা বেঞ্চে যখন পোলাপানগুলো বসছে তখনও 2টা বেঞ্চ খালি ছিল। কয়জন করে বসছে? তবে 6 জন করে, প্রত্যেকটাতে 6 জন করে যখন বসে তখন 2টা বেঞ্চ খালি ছিল। আবার বলছে দ্বিতীয় ক্ষেত্রে যে তুমি এই বেঞ্চগুলোর ক্ষেত্রে যদি সবগুলা বেঞ্চের মধ্যে 5 জন করে বসাও, ধরো এই 6টা বেঞ্চে যদি 5 জন করে বসাও, তাহলে আবার 2 জন দাঁড়ায় থাকে। তাহলে এখন বলছে বেঞ্চ কয়টা বেঞ্চ ছিল, এরকম একটা প্রশ্ন করছে। তো আমাদের বেঞ্চের সংখ্যা তো আমরা জানি না যে কয়টা বেঞ্চ আসলেই ছিল, আমরা ধরে নিব যে আমরা ধরবো যে আমাদের বেঞ্চ ছিল এক্সটা, বেঞ্চ ছিল মনে করো এক্সটা আমাদের বেঞ্চ ছিল। তো আমাদের প্রথমটা কি বলছে যে প্রতিটাতে যদি 6 জন করে বসে, প্রতিটাতে যদি 6 জন করে বসে, খেয়াল করো একটা বেঞ্চে যদি 6 জন করে বসে, 3টা বেঞ্চে কতজন বসবে? তোমার মাথায় আসবে 6 কে যদি আমি 3 দিয়ে গুণ করি 18, তাহলে 18 জন বসবে 3টা বেঞ্চে। তাহলে এই জিনিসটা অনেকটা সেম, খেয়াল করে দেখো বেঞ্চগুলার মধ্যে 2টা বেঞ্চ খালি ছিল 6 জন করে বসার পরও, তার মানে টোটাল বেঞ্চ যদি এক্সট্রা হয়, 2টা বেঞ্চ খালি থাকা মানে 2টা বেঞ্চকে যদি আমি বাদ দিয়ে দেই এবং 6 দিয়ে যদি গুণ দিয়ে দিই, এটা হচ্ছে টোটাল স্টুডেন্টের সংখ্যা। আবার বলি, টোটাল বেঞ্চ হলো 6টা, এক্সট্রা, এক্স থেকে আমি 2টা বেঞ্চ বাদ দিয়ে দিলাম, কারণ 6 জন করে বসলে 2টা বেঞ্চ অবশিষ্ট থাকে, তাহলে এটা হচ্ছে আমার অবশিষ্ট বেঞ্চের সংখ্যা। এই বেঞ্চের সংখ্যা অবশিষ্ট বেঞ্চের সাথে আমি 6 যদি গুণ করে দিই, তাহলে টোটাল আমার যে বেঞ্চগুলোতে আমার ছাত্রীগুলো বসছে ওই বেঞ্চের পরিমাণটা বের হয়ে গেছে। আবার দেখো আরেকটা কি বলছে, আরেকটা বলছে যে যদি 5 জন করে বসাও, যদি সবগুলা বেঞ্চে, এই সবগুলা বেঞ্চ ধরলাম এক্স, সবগুলা বেঞ্চে যদি 5 জন করে বসাও, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে 5 জন করে বসাইলেও 2টা বেঞ্চ খালি থাকে, 2 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে। এটা বলছে না যে 2 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, তাহলে
সবগুলা ব্যান্স আমি 5 জন করে বসাইলাম, তাহলে 5 ইন্টু এক্স, এরপর আমার দুইজন দাঁড়িয়ে ছিল, এই যে দুইজন স্টুডেন্ট, তার মানে এটা হচ্ছে টোটাল স্টুডেন্টের পরিমাণ। তো এই উভয় পক্ষ যদি তুমি সমাধান করো তাহলে তুমি এক্স এর মান পাবা 18, তার মানে টোটাল আমার ব্যান্সের সংখ্যা ছিল 18টা। তাহলে খেয়াল করে দেখো, একটু মিলিয়ে দেখি আমরা, 18টা যদি ব্যান্স থাকে, 18টা যদি ব্যান্স থাকে, তাহলে এই প্রথমটার জন্য হিসাব করো, তাহলে স্টুডেন্ট কত ছিল, যদি বলো স্টুডেন্ট কত ছিল, এটাও কিন্তু স্টুডেন্টের সংখ্যা, এটাও কিন্তু স্টুডেন্টের সংখ্যা, যে কোনো একটাতে যদি বসায় দাও তাহলে টোটাল স্টুডেন্ট বের হয়ে যাবে। একটু বের করে দেখি আমরা, দেখি, তাহলে আমরা বের করে দেখি 6 ইন্টু 18 মাইনাস 2, তাহলে 6কে যদি 16 দিয়ে গুণ করো 96 জন, তাহলে 96 জন স্টুডেন্ট ছিল, 96 স্টুডেন্টের জন্য 18টা ব্যাঞ্চ ছিল। তা আমাদের কাছে স্টুডেন্ট জানতে চায়নি, আমাদের কাছে কয়টা ব্যাঞ্চ ছিল এটা জানতে চাইছে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে শুধু ব্যাঞ্চ কয়টা ছিল 18টা, এটা বের করে দিব। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো আবার পড়ি। এটা কি ধরনের ক্যালকুলেটর করার নিয়ম, কি ধরনের? আচ্ছা, আসমাক তুমি জিজ্ঞেস করছো কি ধরনের ক্যালকুলেটর, এটা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর করার নিয়ম। একটু আগে যেটা দেখাইছি, সাইন্টিফিক ক্যালকুলেটর তো তোমাদের ব্যবহার করতে দেয় 9-10-এ, তো ওইটাতে ব্যবহার করতে পারবা। এমএস এ ব্যবহার করার নিয়ম হচ্ছে এটা। FX91 IES প্লাসে এভাবে করা যায় না, FX991। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি পরবর্তী ক্লাসে FX এ কিভাবে 991-এ কিভাবে করবা এটা দেখাই দিব অবশ্যই। তাহলে পরবর্তী ক্লাসে তোমার জন্য ইজি হবে কিভাবে করব। আমি MS এরটা দেখাইছি, হ্যাঁ, FX এরটাও ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখাই দিব। রফিক ইসলাম বলছে ইয়াস। আচ্ছা, তো এই অধ্যায়ের যে কোনো ধরনের সমস্যা, আবারও বলি, এই অধ্যায় 5-এর 1 হোক, 5-এর 2 হোক, 5-এর 2-এর বাকি অঙ্কগুলো অবশ্যই আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো এছাড়াও বাকি যেই সমস্যাগুলো আছে, তোমাদের যেই সমস্যাগুলো হয়, ওগুলো তোমরা আমার কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। আমরা আগামী ক্লাসে ওই অঙ্কগুলো নিয়েই, যে অঙ্কগুলো তোমাদের সমস্যা হবে, অঙ্কগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকে মোটামুটি তোমাদেরকে, যারা সায়েন্সে আসো তাদেরকে বলবো যে আমাদের প্রথম দিকে ক্লাস শুরুর দিকে আমি বলছিলাম যে আমাদের ম্যাথ ছাড়াও আমাদের ফিজিক্স ক্লাস শুরু হচ্ছে এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ। তোমাদের একটা বুয়েটের ভাইয়া আর একটা রুয়েটের আপু তোমাদের জন্য ক্লাস নেবেন। তো যারা সায়েন্সে আছো তারা অবশ্যই ক্লাসগুলো জয়েন করবে, এবং গ্রুপে গ্রুপ না, পেজেও আমাদের ইনস্ট্যান্ট স্কুলের যে গ্রুপ আছে তোমরা ওই গ্রুপেও জয়েন করতে পারো, ইনস্ট্যান্ট স্কুল ক্লিক অ্যান্ড লার্ন। এবং যে ফেসবুক পেজটা আছে যেটাতে আমরা লাইভ নিচ্ছি, এই পেজে কানেক্টেড থাকতে পারো, তাইলেও দেখতে পারবা। ওরিয়েন্টেশন ক্লাস হবে, তোমাদের জয়েন করার জন্য বলবে সবাই। তো আগামী বৃহস্পতিবারের দাওয়াত দিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক এই সময় দেখা হবে ইনশাল্লাহ এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।